আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে একটি মাত্র ভুলের কারণে আপনার বৈধ দলিল সহ বৈধ দখল আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনি হয়ে যাবেন সর্বশান্ত। কোনো মামলা মকদ্দমা করেও সেই সম্পত্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন না। কোন ভুলের কারণে আপনার দখলীয় সম্পত্তি এবং বৈধ দলিল বাতিল হয়ে যাবে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের যে বিষয়টি হচ্ছে একটি মাত্র ভুলের কারণে আপনার বৈধ দলিল এবং বৈধ দখলীয় সম্পত্তি ছেড়ে দিতে হবে, হতে হবে সর্বশান্ত। এই বিষয়ে আমরা যদি কথা বলতে যাই, সর্বপ্রথমে জমির যে দলিল এবং দখল, এই নিয়ে সামান্য আলোচনা করি। একজন ব্যক্তি যখন এক খণ্ড জমি ক্রয় করে, তখন দাতার কাছ থেকে সকল কাগজপত্র নিয়ে সত্যতা যাচাই বাছাই করে তারপরে এক খণ্ড জমি তিনি ক্রয় করেন। এবং এই জমির যে দলিলটি হয়, সেই দলিলে নিখুঁতভাবে লেখা থাকে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, চৌহদ্দি, সব কিছু ঠিক আছে। বৈধ সিল স্বাক্ষর দিয়ে সাব রেজিস্ট্রার অফিস থেকে এই দলিলটি রেজিস্ট্রি করে দেয় এবং এই দলিলটি সাব রেজিস্ট্রারের বালাম বইতে এন্ট্রিও করা আছে। সেই দলিলটি নিয়ে তিনি কিন্তু সরজমিনে গিয়ে তার যে সম্পত্তিটি তিনি ক্রয় করেছেন, সেই চৌহদ্দি মোতাবেক তিনি সেই সম্পত্তিতে দখলে চলে যান। এই দখলে যাবার পরে যত ধরনের ঝামেলা, এই ঝামেলা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসে একজন জমির প্রকৃত মালিক যিনি হন, নতুন মালিক, তার ঘাড়ের পরে চলে আসে। এই আসার কিছু কারণ আছে। জমিটি যখন ক্রয় করেছিল, তখন যদি তুমি দাতার কাছ থেকে কাগজপত্র নিয়ে সুন্দরভাবে যদি তুমি এই যাচাই বাছাই করে যদি তিনি দেখতেন যে এই সম্পত্তিটা তার স্ত্রীর কাছে হেবাকৃতভাবে দেওয়া আছে কিনা। অনেক প্রতারক মালিক আছে যারা দাতা সম্পত্তি বিক্রি করে, অনেক সময় দেখা যায় স্ত্রীর নামে হেবা করে রেখেছে, ছেলের নামে হেবা করে রেখেছে, মেয়েদের নামে হেবা করে রেখেছে। এরকম হেবাকৃত সম্পত্তি পুনরায় কি করে, আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয়। এখন কথা হচ্ছে যে অফিস আদালতের কথা যদি বলতে চাই, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে আমাদের দেশে প্রত্যেকটি মহল্লায়, সমাজে, প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে কিছু কুচক্রী মহল্লের মানুষ থাকে, কিছু দুর্নীতিবাজ থাকে, তাদের একটা সিন্ডিকেট থাকে। ওই সিন্ডিকেটের মাধ্যমে এই প্রতারক চক্ররা সুযোগে সদ্ব্যবহারটি কিন্তু তারা করে থাকে। তখন কি করে, পয়সার বিনিময়ে এই সাব রেজিস্ট্রার অফিসে যে কোনোভাবে একটি দলিল কিন্তু তারা করে দেয়। এই যে দলিলগুলি যদি দেখা যায় যে এক জমির একের অধিক দলিল, তাহলে কোন দলিলটি টিকবে? প্রথম দলিলটি টিকবে নাকি পরের দলিলটি টিকবে? এইখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে প্রথম দলিলটিও কিন্তু টিকতে পারে, আবার দ্বিতীয় দলিলটিও কিন্তু টিকতে পারে। আপনি কোনো দলিলকে কিন্তু ফেলে দিতে পারবেন না। এখন আমরা প্রথম দলিলের বিষয়টি নিয়ে বলছি। প্রথম দলিলটি হচ্ছে, আমরা যদি ধরে নেই যে 1999 সালে দাতা তার স্ত্রীর নামে হেবা দলিল করে দিয়েছে। 2005 সালে সেই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এই যে একটি প্রতারণা, এই প্রতারণার দায়ে কিন্তু ওই প্রতারকের নামে যদি আপনি মকদ্দমা করেন, ফৌজদারি আদালতে 420, 406 দ্বারায় প্রতারণা মামলা করতে পারবেন বা তঞ্চকতা মামলা করতে পারবেন। কিন্তু আপনার যে সম্পত্তির দলিল, সেই দলিলের আগেই কিন্তু এই প্রতারক তার স্ত্রীর নামে বা সন্তানের নামে হেবা করে দিয়েছে। ওই যে হেবা দলিল এবং ছেলে বা স্ত্রীর নামে, সেই দলিলটি কিন্তু 1999 সালে হয়েছে, আর আপনি সম্পত্তি ক্রয় করেছেন 2005 সালে। এই যে একটি ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে আপনার যে সাবকবলা যে দলিলটি আপনি ক্রয় করেছেন, সেই দলিলটি কিন্তু টিকবে না। আপনাকে দখলে দিলেও সেই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে। এইটি কিন্তু একটি সিস্টেম। আবার হচ্ছে যে আপনি যে সম্পত্তি ক্রয় করেছেন, এই সম্পত্তিটা কিভাবে তিনি আরেকজনের কাছে বিক্রি করতেছে। তার স্ত্রীর নামেও হেবা করে নাই, তার সন্তানের নামও হেবা করে নাই, আপনার কাছেই সর্বপ্রথম বিক্রি করেছে।
তো আপনার কাছে যখন 2005 সালে সম্পত্তিটি বিক্রয় করেছে, আপনি সেই সম্পত্তি ক্রয় করে আপনি দখলে গিয়ে সুন্দরভাবে বসবাস করতেছেন, কিন্তু এই সম্পত্তিটি আপনি নামজারি করেন নাই। নামজারি না করার কারণে যে সমস্যাটি হয়, যে সাব রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে সমস্ত নথিপত্র আছে, রেকর্ড বই আছে, সেইখানে কিন্তু মালিকানা পরিবর্তন হয় নাই। তো মালিকানা যখন পরিবর্তন হয় নাই, আর আপনি যে দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, সে যেহেতু একজন সুযোগ সন্ধানী প্লেয়ার, তিনি কি করেছেন, আপনার এই সহজ সরল মনোভাবের কারণে সেই সম্পত্তিটি নামজারি না হওয়ার কারণে পূর্বের মালিকের মূলজোতে আপনার এই সম্পত্তিটি কিন্তু রয়ে গেছে। তিনি যে কোনোভাবে এই সম্পত্তিটি অন্য একজন ব্যক্তির কাছে পুনরায় আবার বিক্রি করে দিয়েছে। তো এই যে বিক্রি করে দিয়ে দ্বিতীয় আর একটি দলিল তিনি সৃষ্টি করলেন, এইখানে কিন্তু আপনার প্রথম দলিলটা টিকবে, এবং পরবর্তীতে যে তিনি চঞ্চকতা করে বা প্রতারণা করে আরেকজনের কাছে সম্পত্তি বিক্রি করলো, ওই দ্বিতীয় দলিলটা কিন্তু টিকবে না। তাহলে আমরা যে একের অধিক দলিল, এটা কিন্তু একটা পেলাম যে আপনি ক্রয় করার পরে আপনি পূর্বের একটি দলিল পেয়েছেন, সেই দলিলটাও কিন্তু বৈধ দলিল এবং সেটি সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়েছে, ওই পূর্বের দলিলটা কিন্তু টিকবে। আবার আপনার ক্রয় করার পরে যদি আপনার সরলতার সুযোগ নিয়ে বা আপনার দুর্বলতার কারণে জমির মালিক যদি এই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, তাহলে ওই ব্যক্তির দলিল কিন্তু টিকবে না, আপনার দলিল কিন্তু টিকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে একটি মাত্র ভুলের কারণে আপনার বৈধ দলিল, আপনার বৈধ দখল ছেড়ে দিতে হবে। এখন এই সমস্ত কোনো কিছুই নাই, কিন্তু প্রতারক চক্রের যে প্রতারণা, সেই ফাঁদে আপনি পা দিবেন একটি মাত্র ভুল করলে। সেই ভুলটি হচ্ছে, আপনার জমি যেই মালিকের কাছ থেকে আপনি ক্রয় করেছেন, যে দাতার কাছ থেকে ক্রয় করেছেন, সেই দাতার সাথে আপনার কিন্তু ভালো সুসম্পর্ক, এবং ওই দাতা কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনার কাছ থেকে তিনি ফায়দা লোটার জন্য আপনার সাথে সুসম্পর্ক করে তিনি এই সম্পত্তিটি আরেকজনের কাছে যখন বিক্রি করে দিচ্ছে, তখন আপনাকে কিন্তু তিনি সাক্ষী হিসেবে তিনি মনোনীত করেছেন, আপনাকে ওই দলিলে শনাক্তকারী হিসাবে আপনাকে মনোনীত করেছে। যেমন আপনি রহিম সাহেবের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন 5% বা 5 কাঠা। এখন রহিম সাহেব যখন দেখলো যে এই সম্পত্তিটা আপনি নামজারি করেন নাই এবং এই সম্পত্তিতে আপনি ভোগ দখলে আছেন, এই সুযোগে রহিম কি করছে, ওই সম্পত্তিটা তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। তো এই বিক্রি করার জন্য টাকা পয়সা সবকিছু নেওয়ার পরে এই দলিলে যে সাক্ষী লাগবে, দাতার পক্ষে যে সাক্ষী লাগে, শনাক্তকারী লাগে, এই শনাক্তকারীর জায়গায় আপনাকে আপনার দাতা বলল যে আপনি একটু আমার সাথে যাবেন, আমার একটা জমি বেচা কেনা আছে, এই জমির দলিলে আপনি শনাক্তকারী হবেন। আপনি সহজ সরলভাবে সাদা মনে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনি একজন শনাক্তকারী হয়ে ছাপাই গিয়ে গেলেন দাতার পক্ষে, যে হ্যাঁ, এই জমিটা আমি জানি, চিনি, দাতাকে চিনি, তিনি ভালো মানুষ এবং এই জমিটা নিষ্কণ্ঠক ফ্রেশ জমি, এতে কোনো ভেজাল নেই। কিন্তু আপনি কখনোই কিন্তু চিন্তাও করেন নাই যে আপনি যে জমিতে বসে আছেন, সেই জমিটাই কিন্তু দ্বিতীয়বার বিক্রি হচ্ছে। আমি সবারই কথা বলছি না, কিছু সহজ সরল ব্যক্তির কথা বলছি। তারা সেখানে গিয়ে ওই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে দাতার পক্ষে গিয়ে এখানে সাক্ষী হয়ে শনাক্তকারী হয়ে তারপরে জমিটি বিক্রি হয়ে যাচ্ছে। তো জমি যখন বিক্রি হয়ে গেছে, এই যে দ্বিতীয় দলিল যখন হয়ে গেল, তখন এই দলিল মূলে এসে ওই ব্যক্তি আপনাকে জমি ছেড়ে দেওয়ার জন্য যখন বলছে, তখন আপনি বলতেছেন এই জমি তো আমার ক্রয়কৃত সম্পত্তি। তখন আসবে যে কোন দলিলটি আগে। তো দলিল আপনারটি আগে, কিন্তু আপনি যে দলিলে শনাক্তকারী হয়েছেন সেখানে কিন্তু আপনি উৎসর্গ করে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন যে আমি জানি এই জমিটি একদম নিষ্কণ্ঠক, সব কিছু ঠিক আছে। এখন এই দ্বিতীয় জমির যিনি মালিক, যে মালিকানা পেয়ে যে দ্বিতীয় দলিলটি, এই দলিলরা যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা দিল, মকদ্দমা দেওয়ার পরে আপনাদের দুইজনকেই যখন তলব করা হবে, তখন আপনি জমির প্রকৃত মালিক হিসাবে আপনার দলিল আপনি সেখানে সাবমিট করবেন, আপনার সব কাগজপত্র সাবমিট করলেন। কিন্তু দ্বিতীয় দলিলালা তিনিও তার কাগজ দিল, কিন্তু তার অ্যাডভোকেট সাহেব যখন বলতেছে যে মহামান্য আদালত, এই দলিলে প্রথম দলিলালা শনাক্তকারী হিসাবে স্বাক্ষর করেছে,
এবং তিনি এই জমি তিনি জানে শোনে যে এই জমিতে কোনো অংশীদার নাই, কোনো কিছু নাই, তিনি শনাক্ত করে দিয়েছে। তাহলে এই দ্বিতীয় দলিলের যিনি মালিক তিনি কেন সম্পত্তি পাবেন না? আমাদের এই সমাজে আমার দেখা মূলে একটি ঘটনা ঘটেছে এবং এই দ্বিতীয় দলিলালা কিন্তু জজ কোর্ট থেকে তিনি কিন্তু জাজমেন্ট পেয়েছে এবং প্রথম যিনি সম্পত্তি ক্রয় করেছিলেন সেই দলিলটি কিন্তু বাতিল এবং খারিজ মানে দখল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তা এই যে তার একটা ক্ষতি, তারপরে কিন্তু তিনি আপিল করেছে, ডিস্ট্রিক্ট জজে আপিল করলেও কিন্তু সেই আপিল কিন্তু টিকে নাই এবং পরবর্তীতে তিনি কিন্তু খুব একটা হতাশাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় কিন্তু তিনি আছে। পরবর্তীতে কি হয়েছে আমি সঠিক জানি না। তবে এই যে একটি মারাত্মক ভুল, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন যে দাতা, সেই দাতার সম্পত্তির কোনো কাগজে তিনি যদি কোনো সম্পত্তি বিক্রি করার সময় আপনাকে সাক্ষী রাখতে চায়, আপনাকে শনাক্তকারী করতে চায়, কখনো ভুলেও সেই মালিকের কোনো জমির সাক্ষী বা শনাক্তকারী হবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনারা যখন সম্পত্তি মানে বেচা কেনা হয়, আপনি একখণ্ড জমির মালিক, আপনার সম্পত্তির দলিল আছে, দাগ নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে। আপনার মৌজার ভিতরে যখন কেউ সম্পত্তি বিক্রি করে আপনাকে সেখানে সাক্ষী করতে চায়, তখন অবশ্যই সেই দলিলটি, যেই দলিলটি সম্পাদিত রেজিস্ট্রি হতে যাচ্ছে, সেই দলিলে কোন দাগ নাম্বার দেওয়া, কোন খতিয়ান নাম্বার দেওয়া, কোন মৌজা দেওয়া এবং মালিকের নাম কি, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে শুনে বুঝে তারপরে সাক্ষী হবেন। এ গেল একটি কথা। আর একটি কথা হচ্ছে, সম্পত্তি ক্রয় করার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে নামজারিটা যেন করে নেন। যদিও আমরা শুনতেছি যে ডিজিটাল নামজারিটা অটোমেটিক হয়ে যাবে যখন রেজিস্ট্রির দলিলটি 3টি দলিলে রূপান্তরিত হবে। একটি থাকবে এসিল্যান্ডের কাছে, একটি সাব রেজিস্ট্রার অফিসে, একটি গ্রহীতার কাছে। তো এই 3টি দলিল যখন হয়ে যাবে তখন অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে কিন্তু নামজারি হয়ে যাবে। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা থাকবে না। কিন্তু ইতিপূর্বে যা ঘটেছে সেই সকল সম্পত্তির দলিল কিন্তু রিস্কের মধ্যে আছে এবং এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। তাই আপনারা কখনোই কোনো জমির দলিলে যখন আপনারা সাক্ষীর স্বাক্ষর দেবেন, তখন অবশ্যই আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বারগুলি আপনারা কিন্তু মুখস্থ রেখে দেখবেন যে এই প্রতারক বা এই দুর্নীতিবাজ সে আপনার জমি না আর একজনের কাছে বিক্রি করে দিতেছে। সত্যি কথা বলতেছি, এই ঘটনা আমি নিজে থেকে দেখেছি যে এরকম একটি ঘটনা ঘটেছে, যার ফলে আপনাদেরকে এই বিষয়টি আমি খুলে বললাম। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে একটি মাত্র ভুলে আপনার বৈধ দলিল এবং জমি ছেড়ে দিতে হবে, সেই ভুলটি হচ্ছে আপনার দাতার অন্য কোনো জমির দলিল হলে সেখানে আপনি শনাক্তকারী বা স্বাক্ষর করে সাক্ষী হবেন না। আপনার মৌজার ভিতরেও যদি কোনো জমি বিক্রি হয়, আপনি যদি সেখানে শনাক্তকারী সাক্ষী হতে চান, তাহলে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দেখে নেবেন যে আপনার জমিটা কিনা। এই ভুলটি কখনোই করবেন না, এটা দেখে নেবেন। আর একের অধিক দলিল যেটির কথা বলা হয়েছে, যেই দলিলটি আগে হয়েছে সেই দলিলটি যদি বৈধ উপায় হয়ে থাকে এবং পরবর্তীতে যে দলিলটি হয়েছে সেই দলিলটি টিকবে না, পূর্বের দলিলটি টিকবে। এই জন্য সম্পত্তি ক্রয় করার আগে যাচাই বাছাই করে বালাম্বই নিজে গিয়ে চেক করে তারপরে আপনারা সম্পত্তিটি ক্রয় করবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।